হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস এতদিনে চিনেই গেছো, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আর যারা আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাদেরকে বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। আর চলো আজকে তোমাদের সঙ্গে বেশ অনেকগুলো হরার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি জানি আমি অনেক দিন দিতে পারিনি কোনো এক্সপিরিয়েন্স। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট সত্যি বলছি টাইম একেবারে হয়ে উঠছে না করার জন্য। কিন্তু যেটা আমি আজকে করেছি সেটা হচ্ছে যে তোমরা তিনখানা হরার এক্সপিরিয়েন্স কল রেকর্ডিংয়ে শুনতে পারবে এবং তারপরে একটি এক্সপিরিয়েন্স ডিরেক্টলি তোমরা আমার মুখ থেকে শুনতে পারবে, লাইক আমার ভয়েসে শুনতে পারবে। ওকে, তো চলো ডিসক্লেমারটা দিয়ে তারা খুব তাড়াতাড়ি এক্সপিরিয়েন্সগুলো শোনানো যাক। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা যখন ফেস করেছিলে কোনো নেগেটিভ এনার্জির কিছু এক্সপিরিয়েন্স তখন কীরকম ফিল করেছিলে। আর যারা তোমরা একেবারেই ভূত বিশ্বাস করো না, জাস্ট গল্পটা শুনতে চাও তাই শোনো, তার জন্যই বলবো কোনো নেগেটিভ কমেন্ট না করে জাস্ট গল্পটা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, তিনখানা এক্সপিরিয়েন্স থাকছে যার ভয়েসেই তার ডিরেক্টলি তোমরা ভয়েসটা শুনে নিতে পারবে। চলো শুরু করলাম। গল্পটা আমি কালেক্ট করেছি আমার নানুর কাছ থেকে। ওনার বসত বাড়ি ছিল বিহারে, আর এখন তো উনি কলকাতায় শিফট হয়ে গেছে। আমি কলকাতা থেকে বলছি, গার্ডেন রিচে আমাদের বাড়ি। আমার নাম সেনা পারভিন। আমার নানু যখন ছোট ছিল বিহারে, তখন তো ওনার বাড়ি ওখানেই ছিল। আর ওনার বাবা ছিল না, উনি ওনার মার সঙ্গে থাকতেন, ওনার পিসির সঙ্গে থাকতেন। খুব ছোট ছিলেন। তো ওনার মামারাও কখনো কখনো আসতো বিহারে। তো মামা ভাগ্নে মিলে একদিন প্ল্যান করলো যে ওনারা একটু মানে ক্ষেতের মাঝখানে ওরা ঘুরতে যাবে। ওখানে এদিকে ওদিকে অনেক ক্ষেত ছিল, ফসল জন্মাতো, ধান গম অনেক কিছু, গ্রামে যেমন হয়। তো ওনারা গিয়েছিল মানে ক্ষেতের মাঝখান থেকে অনেকটা জায়গা পার করে ওখানে একটা বড় বাস ছাড়ছিল। বাস ছাড় যেতে যেতে মামাটা মনে হয় বাইরে কোথাও বাথরুম ওনার পেয়েছিল, উনি কোথাও রয়ে গেছিল। আর আমার নানু উনি আগে চলতে থাকলো। যেতে 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 অনেকটা পথ বেরিয়ে গেল। উনি দেখছে যে ওনার মামা ওনার সঙ্গে নেই। উনি চলছে যেতেই থাকছে। এভাবে যেতে যেতে অনেকটা পথ এগিয়ে যাওয়ায় তারপরে ওনার মনে হচ্ছে পিছন দিক থেকে যেন কেউ বাঁশ ফেলছে। গাছ হয় বড় বড় বাঁশ গাছ। উনি ভাবলো না মামা ওনার সঙ্গে চালাকি করছে, যে মামা তুমি এভাবে চালাকি করছো, আমি বুঝতে পারছি। আমি তখন ওটা বুঝতে পারিনি যে ব্যাপারটা কি চলছে। তাও যাচ্ছে। এটা সকালে হচ্ছে না রাতে? রাতে, সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে। আর নানু মানে হচ্ছে দাদু, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে উনি ওই বাঁশ বনে যাচ্ছে, তো হঠাৎ করে মনে হলো পেছন থেকে কেউ জোরে জোরে বাঁশ গাছগুলো হয় না কেটে বা সামথিং ফেলছে আর কি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশ ফেলছে। তো ওভাবে মানে চলতেই থাকছে আর পিছন থেকে ওরকম বাঁশ ফেলছে। মনে হচ্ছে কেউ এই গাছ থেকে ও গাছ করছে, যেমন বানরেরা যেমন করে এই গাছ থেকে ও গাছ, এটা ঝাঁপিয়ে যাওয়ার মতন যেমন একটা আওয়াজ হয়, ওভাবে উনি আওয়াজগুলোও পাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। অনেকটা পথ বেরিয়ে যেতে যেতে রাউন্ড করে করে ওই জায়গায় এসে পৌঁছাচ্ছে। উনি ভাবছে আমি এতটা ক্রস করে যাচ্ছি, বাড়ি আসছে না, আমার মামা কোথায় গেল। উনি তখনও ভাবছে হয়তো উনি চালাকি করছে। কিন্তু যেতে যেতে এই জিনিসটা যখন প্রায় হচ্ছে 15 মিনিটের মধ্যে উনি যেই চলে আসছে আবার দেখছে যে ক্রস করে ওই জায়গা থেকে উনি ঘুরে আবার ওই জায়গাতেই এসে পৌঁছাচ্ছে। তখন ওনার একটু ভয় লাগলো যে এটা কি হচ্ছে। তো তাও উনি একটু সাহস করলো যে পিছনে ঘুরে তাকালে হয়তো কিছু ক্ষতি হয়ে যেতে পারে। পিছনে ঘুরে তাকালো না, কিন্তু ওখান থেকে হাঁটতে মানে আমাদের মুসলিম শরীয়তে কি হয় মানে কলমা পড়ে, অনেক কিছু আমরা পড়ি, যার জন্য আমরা এইসব জিনিস থেকে আমরা কেটিয়ে বার হতে পারি।
তো উনি পড়তে 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 আবার দেখো যে না ওই জায়গাটা ক্রস করে উনি বাইরের দিকে চলে গেছে, উনি ক্ষেতের মাঝখানে ঢুকে গেছে। আবার বাড়ি ফিরে এসে দেখছে মামা বাড়িতে বসে আছে। এসে রাগ করছে যে মামা তুমি আমাকে ওখানে ছেড়ে রেখে চলে এলে। তো বললো আমি তো তোকে খুঁজছিলাম, এখনো তুই এলি না, আমি ওই জন্য চলে এসেছি, তোকে দেখা পাইনি বলে। তাই তো এভাবে মামার সঙ্গে একটুখানি রাগারাগি করলো, আমার সঙ্গে এভাবে তুমি চালাকি করছিলে, গাছ থেকে তুমি বাঁশ ভেঙে ভেঙে ফেলছিলে, আমার যদি গায়ে পড়তো আমার মাথাটা ফেটে যেত। উনি বললো আমি কখনটা বাঁশ ফেললাম তোর মাথায়? বললো আমার গায়ে তো একটাও পড়িনি, কিন্তু যদি পড়তো তো কি হতো, সাধারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যেত। তো এসে এরকম বলতে তখন বুঝলো যে তুই কতটা ভিতরে গিয়েছিলিস। তো বলতে বলতে উনি ক্ষেতের আরো বেশি মাঝখানে ঢুকে যেতে বললো এরকম জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তো মামা বললো যে ওই জায়গা তো মানে পিকনিক থাকে, কি বলবো, ভূতের জায়গা। ওই জায়গাটা একটু মানে যারা যায় সন্ধ্যার পর ওই জায়গাটায় কেউ যায় না, ওরা একটু উৎপাত করে আর একটু ভয় দেখানোর চেষ্টা করে। যেহেতু আমার নানু একটু উনি সাহস করেছিলেন বলে উনি বেঁচে গেছেন, কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি ওনার। এতটুকুই ছিল গল্পটা। তো তোমার নানুর তখন বয়স কত ছিল? বয়স তখন কত হবে, 16-17। আচ্ছা, আর তোমার ওই মামার ওনার মায়ের সঙ্গে, মানে তোমার মামা না, তোমার দাদুর মামা এবং মায়ের সঙ্গে উনি তখন বিহারের দেশের বাড়িতে থাকতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে থাকতো, আসা যাওয়া করতো। পরের এক্সপিরিয়েন্সটা আমার পিসে মশাই বলছি, ওনাকে আমি জামাই বাবু বলে ডাকি। আমার যে পিসে মশাই উনি মানে কাজ করতে যেত, কি নাম, টালিগঞ্জে ওনার অফিস ছিল ওখানে। তো উনি ডেলি আগে কাজ করতে যেত ওখানে অফিস থেকে ফেরার পথে অনেকটা রাত হয়ে যেত। তখন আমরা হইনি, ওনারা তখন মানে কি বলবো, ছোট ছোট বাচ্চা কেমন 21-22 বছর হবে, সবে নতুন নতুন বিয়ে হয়েছে। তো শুরু থেকে উনি লেখাপড়ায়ও খুব ভালো ছিলেন, খুব স্মার্ট ছিলেন, দেখতেও ভালো ছিলেন, হ্যান্ডসাম ছিলেন। উনি অফিসে কাজ করতে যেতেন, উনি স্টাডিও করতেন ইঞ্জিনিয়ারিং। তো সাথে সাথে জব যখন করতো, উনি যখন বাড়িতে ফিরতো, বাড়িতে ফেরার আমাদের আরেকটা অন্য রাস্তা আছে, এদিকে আরেকটা অন্য রাস্তা আছে, ওই রাস্তা হয়ে মানে আসতো। ওই রাস্তা দিয়ে আসার পরে না পাশাপাশি পুকুর পড়ে, এদিকে পুকুর ওদিকে পুকুর, মাঝখানে রাস্তা মতো। এদিকে তেঁতুল গাছ, কোথায় কদম গাছ, মানে গাছগুলো খুব হেভি গাছগুলো। তো আসার পথে উনি একদিন মাছ কিনে নিয়ে আসছিল, মানে আমার পিসিকে দেবে যে তুমি এটা আজকে সন্ধ্যার পরে রান্না করো। উনি হাতে করে মাছ কিনে নিয়ে আসছিল। তো পাশে ছিল কবরস্থান, ডান দিকে একটা মানে মাঝখানে রাস্তা, বাঁ দিকগুলো পুকুর ছিল, আর ডান দিকে বড় মতন একটা কবরস্থান আছে আমাদের এখানে। তো এটা গার্ডেন রিচের গল্প বলছি, অনেক বছর আগের কথা, অনেক বছর আগে। তো এই যখন আস্তে আস্তে ওনার পিঠ ভারী হয়ে যাচ্ছে, গা ভারী হয়ে যাচ্ছে, আর চলতে পারছে না, মানে একটু ভারী লাগছে, খুব ভারী ওজন লাগছে, পা ফেলতে পারছে না। তাও মনে জোর ছিল, সাহস ছিল যে বাড়িতে যেতেই হবে, বেশি দূর তো বাকি নয়, বাড়িতে যেতেই হবে আমাকে, এভাবে এখানে কোথাও তো বসতে পারবো না এত রাতে। রাত বলতে কি তখন 7টা-8টা এমন হবে, ওই 7টা-8টা। আর তখন হয়তো আমাদের এখানে ইলেকট্রিসিটি ভালো ছিল না, কারেন্ট অফ থাকতো, কখনো কারেন্ট আসছে কখনো কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট ছিল ঘরে ঘরে, অনেকের হ্যারিকেন জ্বলতো আগে, সামান্য আলো টালো ছিল, উনি ফোনের টর্চ জ্বালিয়ে উনি আসছিল। তখন ফোনের ডেভেলপমেন্টও অতটা ভালো ছিল না, ছোট ছোট ফোন হয় যেমন নোকিয়া, রিলায়েন্স ফোন, ছোট ছোট টর্চ বাতি মানে যেমন থাকতো, লাইট জ্বলতো, লাইট জ্বালিয়ে উনি আসছিল হাতে করে মাছ নিয়ে, মানে যেসব মাছ জ্যান্ত হয় মানে নিয়ে এসে তখনই ওরা কেটে তাকে রান্না করে খাবে, জ্যান্ত মাছ কিনে নিয়ে আসছিল পলিথিনে করে। তো আসার পথে পিছন দিক থেকে আওয়াজ দিচ্ছে যে একা একা খাবি, আমাকে দিবি না। তো উনি শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না।
বলে আমাকে একটু দিবি, আমাকে একটু দিবি। তো ভয় পেয়ে গেছে, পিছনে দেখতেও পারবে না, খুব ভয় করছে। ওই থমকে দাঁড়িয়ে গিয়েছিল কিছুক্ষণ। তো ভয়েতে একটু এদিক ওদিক ঘুরে দেখলো যে কেউ আছে নাকি, কেউ আমার সঙ্গে চিৎকারি করছে। তো ভাবলো উনি যে না, ন্যাচারাল কিছু না, এত রাতে মাছ নিয়ে যাচ্ছি, হয়তো কিছু হয়তো পিছন দিক থেকে হয়তো অ্যাটাক করতে চাইছে, খেতে চাইছে জিনিসটা, যে আমাকে একটু দিয়ে যা, আমাকে একটু দিয়ে যা, আমাকে একটু দে, নাকে নাকে কথা বলছে যে আমাকে একটু দে। উনি তড়িঘড়ি পা চালাতে শুরু করেছে, খুব জোর পা চালাতে শুরু করেছে। জোরে জোরে হাঁটতে হাঁটতে গরম গরম নিঃশ্বাস ফেলছে, যেন মনে হচ্ছে না কারেন্ট কাছে কেউ গরম গরম নিঃশ্বাস ফেলছে। উনি আরো জোরে হাঁটতে চালু করেছে, আরো জোরে হাঁটছে। হাঁটতে হাঁটতে যখন বাড়ি এসে পৌঁছায়, যখন ঘরে ঢুকেছে, তো জানলার কাছে দাঁড়িয়ে ওই জিনিসটা, মানে কিছু দেখতে পাচ্ছে না যে কিছু আছে, জিনিসটা কি, কোনো একটা ছায়া মূর্তি মতন, কিছু না, কিছু দেখা যায় না, কিন্তু কানে আওয়াজ আসছে যে আমাকে একটু খেতে দে, আমাকে একটু খেতে দে, আমাকে মাছটা দে, একা একা খাবি, একা একা খাবি। তো আমার পিসিও কানে শুনতে পেয়েছে এই জিনিসটা। তো আমার পিসি খুব জোরে রাগ করেছে, না দেবো না, আমাদের বাড়িতে কোনো মাছ নেই, চলে যা এখান থেকে, চলে যা, আর কখনো আসবি না, এলে গরম তেলে ছ্যাঁকা দেবো তোকে, চলে যা চলে যা। অমন ভাবে বলতে, তাও বলছে একটু দিয়ে দে, একটু দিয়ে দে, একা একা খাবি। তো আমার পিসি আর ওনার শাশুড়ি ছিল, কিন্তু খুব ভয়ও পাচ্ছে, কি করবে। জোর গলায় তখন বলে যে যা এখান থেকে, চলে যা, কিছু নেই, কিছু দেবো না, আর যদি চাস তোকে গরম তেলে ছ্যাঁকা দেবো। তারপরে জিনিসটার আর আওয়াজ পেলো না, ও হয়তো চলেও গেছে। কিন্তু মাছটা সেদিনকে খায়নি, মাছটা ফেলে দিয়েছিল পুকুরে। ভাবলো যে মাছটা যদি খায়, যদি কিছু হয়, শরীর খারাপ করে, খেলো না, কিন্তু মাছটা পুকুরে ফেলে দিয়েছিল। ব্যাস এতটুকু। এটা একটা মহিলা কণ্ঠ ছিল যে বলছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, মহিলা কণ্ঠ। তো তোমার পিসি তো হেভি সাহস ভাই। হ্যাঁ, খুব সাহস, মানে শাশুড়িও ছিল, খুব সাহস ছিল। সে আমাদের পিজিতে যখন ওই ঘটনাটা হয়েছিল আমার রুমমেটের সঙ্গে, তখন আমার দুটো রুমমেট ছিল, ঠিক আছে, ওরাও এরকম কি সাহসের সঙ্গে জিজ্ঞেস করেছিল কোথা থেকে এসছো, কার জন্য এসছো, নাম কি বলো, এইসব প্রশ্নগুলো করছিল। মানে ওই টাইমে তো নিজেকে ঠিক রাখাটা বিরাট বড় একটা ব্যাপার। মানে আমি তো নিজেকে রাখতে পারিনি, আমি তো পুরো মানে ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল আমার আরেকটা রুমমেটের। কিন্তু ওই দুজনের কি সাহস ছিল, যে তোমার পিসির গল্পটা শুনে ওটাই মনে পড়লো, বিরাট সাহস এগুলো। ওইসব টাইমে তো আমরা কতই ভয় পেয়ে যাই। হ্যাঁ বলো বলো, না সাহস করলে লাস্ট মানে ওটাই ছিল, ওখানেই শেষ। এমন ধরো ধমক দিতে জিনিসটা চলে যায়, ও আর ফিরে আসে না, ও চলে যায় ওখান থেকে। আমাকে দিবি না, আমাকে দিবি না, আমাকে একটু দিয়ে দে। কিন্তু যদি দিত, ওখানে ক্ষতিও হতো, এই মানুষটার ক্ষতিও হতো। কিন্তু না ওকে দিয়েছে, আর না ওই মাছটা ওনারা খেয়েছিল, রাতে খাইনি, ফেলে দিয়েছিল পুকুরে। এরকম না একটা এক্সপিরিয়েন্স আমি আগে শেয়ার করেছিলাম, ওটা মনে হয় মাংস রিলেটেড ছিল। তো ওরকমই নাকি এরকম আওয়াজ শুনেছিল। হ্যাঁ, এখানে তো মাছ, ওটাতে নাকি মাংস ছিল, যতদূর আমার মনে পড়ছে। বা এতগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করেছি তো ভুলেও গেছি। তো ওরকম ছিল যে মাংসটা তারপরে রান্না করার পরে অনেকের নাকি শরীর ফরীর খারাপ হয়ে যায়, আর মাংসটা নাকি মাংসের মতন খেতে ছিল না, মানে অন্যরকম টেস্ট লাগছিল আর কি। আর তার সঙ্গে তার পরের দিনই প্রায় অনেকজনের শরীর টরীর খারাপ হয়ে যায়, তারপরে অনেক পুজো পাঠ করতে হয়, করে ঠোরে নাকি তারপরে ফ্যামিলিটা একটু ঠিকঠাক হয়। তো ওটা ভালো করেছিল না খায় নিজে। হ্যাঁ, আমাদের বাড়িতেও এমন হয়েছিল, মানে যেটা আমাদের বাড়িতে যে এক্সপিরিয়েন্সটা, তখন আমার বিয়ে হয়নি, আমি অনেক ছোট ছিলাম। আমি হয়তো বলেছিলাম তোমাকে এক্সপিরিয়েন্সটা, মনে নেই, আরেকবার বলো তো। আমি তখন ছোট ছিলাম, 7 বছর আগের ঘটনা। তখন আমার দিদি ছিল প্রেগনেন্ট, এসেছিল, উনি ওনার বাড়িতে গিয়েছিল। ওনার বাড়ি থেকে মানে উনি ছাদ থেকে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ওনার হাতটা ভেঙে গিয়েছিল। আমি হয়তো বলেছিলাম তোমাকে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, হালকা হালকা করেছিলাম, বাট আমার গল্পটা এখন একদম মনে পড়ছে না।
ঠিক আছে, আমি শেয়ার তো করেছিলাম। ও তবে হয়তো থাকবে। হ্যাঁ, আমার মনে পড়ছে, আমি বাট শুনেছি। এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার গল্পটা, কিন্তু আমার হালকা হালকা মনে পড়ছে যে এরকম ইনসিডেন্ট হয়েছিল। হ্যাঁ, মানে আর তারপরে কি হয়েছিল বলো তো, একটু যখন বলছো যখন বলেই দাও, বিকজ যারা এই রেকর্ডিংটা না হলে শুনবে, যদি ইনকেস তারা ওটা মিস করে যায়, তখন তাদের একটা কিউরিওসিটি হবে, তারা আমাকে শুধু লিংক চাইবে। আর আমার তখন আমার মনেই নেই যে ওটা আমি কবে শেয়ার করেছিলাম। তুমি জাস্ট হালকা বলো তো কি এক্স্যাক্টলি হয়েছিল তারপরে, ছোট, একদম ছোট করে। একদম ছোট করে বলছি যে আমার দিদির যখন এরকম অ্যাক্সিডেন্ট হয় ওনাদের বাড়িতে, ওনাকে তো নিয়ে চলে আসে বাবা মা বাড়িতে। তো রাতের বেলা আমরা যখন খাওয়া দাওয়া করে ছুটে যাই, সেদিন সন্ধ্যাবেলা আমার বাবা মাছ নিয়ে এসেছিল। তখন আমরা নিচের ঘরে থাকতাম, তখন নিচের ঘরে ফ্রিজ ছিল। আমার মা তো সেদিনকে সন্ধ্যার সময় মাছটা তার কাটেনি। সন্ধ্যার পরে মাছ কেমন করে কাটবে, মানে ছাইটাই দরকার লাগে, না হলে হাত থেকে কিন্তু জিনিসটা মানে বার হয়ে যায়। ধরার জন্য একটা কিছু মানে ছাই দরকার হয়, কয়লা পুড়ে যেটা ছাই থাকে ওটার প্রয়োজন হয় মাছটা ধরার জন্য। তো ছিল না। এবার জিনিস মানে মাছটাকে তুলে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। সন্ধ্যার পর বাবা মাছ নিয়ে আসে। আর রাতের বেলা যখন আমরা শুতে যাই, নিয়ে গেছি রাত 2:30 বাজে। এবার মুসুরি টুসুরি খাটিয়ে শুয়েছিলাম। দিদি মানে বাঁ দিকে, আমার মা উনি মাঝখানে শুয়েছিল, আর আমি এদিকে। কারণ ছোট ছিলাম, হাত পা চালাতাম। তো সোজা নিচে ঘরে থেকে মানে রাত 2:30টার সময় ঘুম ভাঙে আমার মুসুরির ওপরে একটা কালো ছায়া মিশছে। হাত মানে পা কিছু নেই, পুরো ধোঁয়া মতো না, খালি শুধু মুখটা বোঝা যাচ্ছিল, লাল লাল চোখ একদম। বলছি আমার গায়ে কাঁটা দিয়ে নিজের চোখে রেগেছে। এটা নড়তে চড়তে একদম পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট দিচ্ছে, চোখ থেকে পানি বার হচ্ছে, মানে খুব কাঁদছি, চেল্লাতে পারছি না, কিছু না। খুব মানে আর খুব মানে মনে মনে কলমা পড়তে 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 মানে অনেকটা গা যখন হালকা হয়, খুব জোরে আমি হাত পা চুলছিলাম। আর সেই সময় আমাদের বাড়িতে মাছের অ্যাকোরিয়াম ছিল একটা, ছোট একটা মাছের অ্যাকোরিয়াম। ওটার সঙ্গে সঙ্গে ফেটে সব পানিগুলো মাছগুলো সব পড়ে মাটিতে পড়ে গেল। জিনিসটা যখনই বার হয়ে চলে গেল, আমরা উঠে পড়লাম। আমি তো খুব জোরে কান্নাকাটি করছিলাম রাতের বেলায়, যে এইভাবে এমন একটা জিনিস দেখেছি, খুব ভয়ঙ্কর দেখতে। আমার মা উঠে লাইট লাইট সব জ্বালাতে দেখে সব মাছগুলো নিচে পড়ে আছে, একদম খিরিয়ে অবস্থায় পড়ে আছে মাছগুলো। ফটফট করতে করতে মাছগুলোও মারা যায়, অ্যাকোরিয়ামটা পুরো কাঁচের পুরো ফেটে যায়। তো তার পরের দিন তোমার দিদি ওরকম ছাদ থেকে পড়ে গেছিল? তার আগে শ্বশুর বাড়িতে পড়ে গিয়েছিল। আর দিদি যখন চলে আসে, হয়তো এই মানে এই নেগেটিভ সোলটা এখানে হয়তো ছিল না, হয়তো ওখানে ছিল। আমার দিদি এমন অবস্থায় ছিল বলে হয়তো অ্যাট্রাক্ট হয়েছে, চলে এসেছে সাথে। কিসের জন্য এসেছে সেই জানি একমাত্র। তারপরে মনে হয় তোমরা ওই ইয়ে করলে, তাই তো? ওই তোমাদের যে আমার তো খুব শরীর খারাপ হয়ে যায়, খুব জ্বর, একদম উঠতে মানে অনেক দিন আমার জ্বর ছিল। একদিন জ্বর ছিল, তারপরেও দুপুরবেলা ওরকম হয়, দিদির ছোট মেয়েটা আমার সঙ্গে শুয়েছিল। এদিন দুপুরবেলাও খুব ওরকম ভয় পেলাম, মনে হচ্ছে ঘরের ভিতরে কিছু না কিছু দৌড়াদৌড়ি করছে, ধোঁয়া মতন দৌড়াদৌড়ি করছে, যে দেখতে তো পাচ্ছি না। এটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে। ওকে কোলে করে তুলে নিয়ে আমি চলে গেছি মায়ের কাছে। তখন আমাদের উপরের ঘরে তখন ঢালাই চলছিল সেই সময়। তো এটা গেল কি করে? সলভ হলো কি করে? এটা সলভ হলো কি করে? সলভ হলো বাড়িতে মসজিদ থেকে মানে মৌলবি এসেছিল, মৌলানা আমাদের মানে যারা ঝাড়াই টাড়াই এসেছিল, এসে একটু তাবিজ মাদুরে দিয়ে দিল, পরিয়ে দিল, পানি পড়লো, পানি পড়ে পানি খাওয়ানো হয়, যে পানি হয় আমার গায়ে ছিটা ফিটা দিল, খাওয়ালো আমাকে বলে 7 দিন পর্যন্ত পানিটা খাবে আর মাদুরিটা খুলবে না। এই জ্বর ছিল, তারপরে আস্তে আস্তে জিনিসটা সেরে গেল। দিদিকেও অনেক প্রোটেক্ট মানে দিয়ে দিয়েছিল, যতক্ষণ না বাচ্চা হলো একটা কোমরে বাঁধার জন্য কিছু দিয়ে দিয়েছিল, প্রোটেক্ট কোমরে বাঁধার জন্য, একটা হাতে বাঁধার জন্য, একটা গলায় পরে থাকার জন্য ওনাকেও দিয়ে দিয়েছিল। তারপরে
বাচ্চাও হয় সুস্থ, মাও সুস্থ, তারপরে আর কোনো কিছু হয়নি। আমাকে ঝাড়িয়ে টাড়িয়ে দিল, তারপরে আর কোনো কিছু হয়নি। এবার মনে পড়েছে আমার। আসলে এত এক্সপিরিয়েন্স সত্যি মনে থাকে না, মানে এত এত জিনিসগুলো। অনেকগুলো আছে, তুমি এটা শেয়ার করেছিলে, আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিলাম আমি, আমার বললে যখন মনে পড়লো। তো এই তিনখানা এক্সপিরিয়েন্স তোমাদের কীরকম লাগলো জানিও। ওর সঙ্গে আমার আগেও অনেক কথা হয়েছে, মানে আমার বেশ পুরনো সাবস্ক্রাইবার যেটা বলছিল লাস্ট এক্সপিরিয়েন্সটা আমি হয়তো আমি চ্যানেলে শেয়ার করেছি ঠিকই, বাট আমার ঠিক মনে নেই কবে আমি শেয়ার করেছিলাম। তো এবার যেটা হয় না, সবসময় সবাই বলে যে দিদি আমাকে লিঙ্কটা দাও ওই এক্সপিরিয়েন্সটা, তখন আমি লিঙ্কটা দিতে পারবো না, বিকজ এত এক্সপিরিয়েন্স আছে। তাই ভাবলাম যে ওকেই বলি যে তুমি আরেকবার যদি একটু শেয়ার করে দাও খুব ভালো লাগে। তো কীরকম লাগলো তিনখানা এক্সপিরিয়েন্স জানিও। এইবারের যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব সেটা কিন্তু বেশ ভয়ের একটা এক্সপিরিয়েন্স। ওকে, তো চলো শুরু করছি। তো লেখাটা এরকম, আচ্ছা লেখাটা আমাকে পাঠিয়েছে পিঙ্কি, ঠিক আছে। পিঙ্কি বলছে পিঙ্কির এক্সপিরিয়েন্স নয়, পিঙ্কির একটা কোনো ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স, সে তার নাম বলতে চায় না, তাই জন্য সে তাকে লিখে পাঠিয়েছে এবং পিঙ্কি আমার সঙ্গে শেয়ার করেছে, তা আমি শেয়ার করছি। তো বলছে আমি আর আমার হাজব্যান্ড কালিম্পংয়ে একটা কাজে গিয়েছিলাম, একটা হোটেলে উঠেছিলাম। হোটেলটা ছিল একদম খাদের কোনায়, জানলা দিয়ে ঘেঁষে খাদ নেমে গেছে অনেক নিচে। সুন্দর হোটেল, বুঝিনি ওঠার সময় হন্টেড হতে পারে। পাহাড়ে তো রাত তাড়াতাড়ি হয়, বেশ ঠান্ডা। রাতে খেয়ে দিয়ে ফোনে কপিল শর্মার শো দেখছি দুজনে মিলে। তো আমি উঠে ওয়াশরুমে গেছি, জাস্ট ঢুকে দরজা আটকেছি, লাইটটা না চলে গেল, মানে কারেন্ট চলে যাওয়ার মতন আর কি। আমি যে বেরিয়ে এসে দেখছি ঘরের আলোটা দিব্যি জ্বলছে। আমি ভেবেছি হাজব্যান্ড বোধহয় ইয়ার্কি করছে। ও বলছে যে ও কিছু করেনি, সুইচ অন করাই আছে দেখলাম। এইবার সুইচটা অফ করে অন করতেই আবার জ্বললো। তো আবার ঢুকেছি, আবার একই কাণ্ড। এইবার ভয় পেয়েছি আমি একটু, তাও বাথরুম ইউজ করে এসেছি। এবার ঘুমিয়ে পড়েছি দুজনেই। ভাবলাম হয়তো ওই সুইচের কোনো প্রবলেম বা লাইটটার কোনো অসুবিধা আছে। মাঝে মাঝে হয় না, বাড়িতেও এরকম হয়, দেখবে কোনো একটা বাল্ব হয়তো মানে কেটে যাবে ওরকম একটা মুহূর্তে, তখন এরকম অন অফ হতে থাকে। তো ও ভেবেছে ওরকমই কিছু একটা ঘটনা। যাই হোক, ঘুমিয়ে পড়েছে দুজনেই। অনেকটা রাতে হঠাৎ শুনি ঠক ঠক আওয়াজ, বারবার করে হয়েই যাচ্ছে আওয়াজটা। খাদের দিকে জানলায় আওয়াজটা হচ্ছে। হাজব্যান্ড উঠে গেছে, আমিও পিছনে পিছনে দেখতে গেলাম। ভেবেছি বোধহয় কোনো পাখি আওয়াজ করছে। দেখলাম যে না, তো কিছুই নেই। তো আমি তো ভয় পাচ্ছিলাম আগের থেকেই, বর খুব একটা পাত্তা দেয়নি। আবার একটু পর সেম আওয়াজ হওয়া শুরু করলো। তখন আবারও উঠে গিয়ে দেখছি কেমন একটা ভয় মতন না পেয়ে এসে বেডে এবার বসে আছি দুজনে। ও আমাকে বলছে যে শুয়ে পড়ো, রাত 2:30 বাজে। আমি বলছি কি হলো বলো তো। তখন বলছে বলছে যে কিছুই হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। এদিকে আওয়াজটা হচ্ছে খানিক পর পর। তো আমি উঠেই গেছি, প্রায় গিয়ে দেখি খাদের দিকে জানলার কাচের বাইরে কুয়াশা জমেছে, তার মধ্যে দুটো ছোট ছোট হাতের ছাপ। খুব ভয় পেয়ে গিয়েছি আমি, দৌড়ে এসে উঠে পড়েছি। কোনো রকমে রাতটা কাটলো আমাদের। পরের দিন এমনি আমাদের লাঞ্চ করে চেক আউট করার কথা, কিন্তু আমি এত ভয় পেয়ে গেছিলাম যে অতক্ষণও থাকবো না। বরকে বলেছি যে সকালের বাসের টিকিটটা কেটে আনো, ও গেছে টিকিট কেটে ব্রেকফাস্ট নিয়ে আসবে বলে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো আমরা। আমি আমার বর বেরোনোর পর দরজা ভেতর থেকে টেনে বাথরুম আর স্নানে গেছি আর কি। তো এইবার আমার না মনে হলো কেউ একটা বাইরে থেকে এলো, দরজাটা খুললো, মানে বাইরে থেকে দরজা খুললে যে আওয়াজটা হতে পারে সেরকম আর কি আওয়াজ হলো। এবার চাবি তো ওর কাছে ছিল, আমি ভাবলাম ওই হয়তো ঢুকেছে। তো স্নান করবো এমন সময় হাজব্যান্ড ফিরে এলো, আমি এটাই ভাবলাম। আমার সব মোটামুটি গোছানো হয়ে গিয়েছিল, তবুও টের পেলাম ও ট্রলি টেনে খুলছে। তা আমি ভাবলাম ট্র্যাক প্যান্টটা চেঞ্জ করবে হয়তো, তাই জন্যই হয়তো খুলছে ট্রলিটাকে। আমি জিজ্ঞাসা করলাম যে ব্রেকফাস্ট এনেছো কিনে? কি বললো ঠিক জলের আওয়াজে বুঝতে পারলাম না।
যাই হোক, হাজব্যান্ড এবার বাইরে টিভি দেখছে, আর যেহেতু ও চলে এসেছে আমি নিশ্চিন্তে একেবারে স্নান করছি। খানিকক্ষণ পরে হাজব্যান্ড বাথরুমের দরজায় নক করছে, তো আমি বেরিয়ে তো দেখি ঘরে কেউ নেই। আমার হাজব্যান্ড ফেরেইনি তখনও, কিন্তু আমি বুঝতে পারছি যে ঘরে কিছু একটা তো আছে। এদিকে রুমের রোদ ঝকঝক করছে, কিন্তু ভয়ে আমার গা শিরশির করছে। বরকে ফোন করলাম, ও বললো এত সকালে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে না গো, তাই একটা দোকানে খুব রিকোয়েস্ট করেছি, ওরা বললো কিছু একটা বানিয়ে দেবে আর কি। ওখানেই দাঁড়িয়ে আছি, ওরা বানাচ্ছে। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলাম ততক্ষণ। তার প্রায় 7 থেকে 8 মিনিট পর হাজব্যান্ড এলো, তখনই বেরিয়ে গিয়েছি। ঘরে আমি আর ঢুকিনি। বাস স্ট্যান্ডে গিয়ে তারপর প্যাকেট খুলে ব্রেকফাস্ট খেয়েছিলাম। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা শেষ হয়। ভীষণ ভয়ের এক্সপিরিয়েন্সটা বাবা, মানে যারা এক্সপিরিয়েন্স করে তারাই জানে। যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। সব কিছু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। আর আমার একটা মেকআপ ট্রাভেল ব্লগসের একটা সেপারেট চ্যানেল আছে, লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা আমার ব্লগস দেখতে পারবে। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও ভালো লাগবে। আর আজকে যেহেতু আমি অনেক দিন পর এক্সপিরিয়েন্স দিয়েছি, তাই ভাবলাম বেশ একটা বড় এক্সপিরিয়েন্স দেওয়া যাক, যাতে তোমরা এনজয় করো এবং আমাকে একটু ক্ষমা করে দাও। চলো, আজকের জন্য আমি চললাম। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। Thanks for listening. Tata.